কেটে গেছে কয়েকটা দিন। বাড়ির সবাই গ্রাম থেকে ফিরে এসেছে। সাদ আগের মতোই আছে। আবারও কয়েকদিন তার খোঁজ নেই। এইসব এখন ফলকের অভ্যেস হয়ে গেছে। বিকেলে ফলক আর মীরা বের হয়েছে শপিংয়ে। শপিং শেষ করে ফেরার পথে মীরা বায়না ধরল রিকশায় করে একটু ঘুরবে। ফালাকও না করতে পারল না, বাড়ির গাড়িতে গেল না। খোলা হাওয়ায় রিকশায় চড়ে তারা যখন একটু কিছুটা নিরিবিলি গলি পার হচ্ছিল, তখনই আপদগুলো জুটল। 3-4টে বখাটে ছেলে বাইক নিয়ে রিকশার পিছু নিল। প্রথমে শীষ দেওয়া, তারপর কুরুচিপূর্ণ মন্তব্য। মীরা রাগে ফুঁসছিল। রিকশাটা মোড় ঘুরতেই একটা বাইক গতি রোধ করে দাঁড়ায়। এইসব দেখে মীরা বলে, রাস্তা ছাড়ুন, আপনাদের সাহস তো কম না, দিনের বেলা মেয়েদের বিরক্ত করছেন। একটা ছেলে বাইক থেকে নেমে এসে মীরার হাত খপ করে ধরে ফেলল। আরে জানো, রাগ করো কেন, চলো না একটু আড্ডা দিই। ফলাকা চুপ করে থাকতে পারল না। রিকশা থেকে নেমে হন্তদন্ত হয়ে এগিয়ে গিয়ে ওই ছেলেটার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোর এত বড় সাহস, আমাকে হাত তুলিস? দেখতে তো বেশ মল খাসা, দাঁড়া তোকে আজ মাঝ রাস্তায়। ছেলেটা বিচ্ছিরি একটা গালি দিয়ে ফলাকের কোমরের দিকে হাত বাড়ায়, তাকে জাপটে ধরার জন্য। ফলাক ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু হাতটা তার শরীরে পৌঁছানোর আগেই বাতাসের বেগে একজোড়া পাথরের মতো শক্ত হাত এসে ছেলেটার কবজিটা ধরে ফেলল। পরের মুহূর্তেই শোনা গেল হাড় মরমর করে ভাঙার শব্দ আর ছেলেটার বুক কাঁপানো আর্তনাদ। আমার জিনিসের উপর হাত দেওয়ার আগে নিজের কবজিটার মায়া করা উচিত ছিল তোর। ফলাক চোখ মেলে দেখল সাদ মির্জা। তার চোখের মণি দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। ছেলেটার কবজিটা এমনভাবে মোচড়ে দিয়েছে যে হাত ভেঙেই গেছে। সাদ এক ঝটকায় ছেলেটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে বাকি দুটোর দিকে তাকালো। হাতে তখন একটা ধাতব চাবির রিং, যা সাদ আঙুলে ঘোরাচ্ছে। কী রে, আর কার কার হাত চুলকাচ্ছে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার জন্য? আয়, তোদের হাতগুলো আজ শরীর থেকে আলাদা করে দিই। বাকি দুজন ছেলে সাদের চেহারা দেখেই চিনে ফেলল। সাদ মির্জা, সাদ ভাই, আমাদের মাফ করে দেন, আমরা জানতাম না উনি আপনার। সাদ কোনো কথা না বলে সামনে এগিয়ে গিয়ে একজনের কলার চেপে ধরল, এরপর মেরে রক্তাক্ত করে ফেলে। সাদের এই রূপটা ফলাক আগে কখনো দেখেনি। এটা সাদ তার পকেট থেকে একটা রুমাল বের করে হাতটা মুছল, যেন কোনো আবর্জনা পরিষ্কার করলো। তারপর ফলাকের দিকে ঘুরে তাকায়। রিকশায় উঠো দুজনে। মীরা, ওকে নিয়ে এখনই বাসায় যা, আমি আসছি। মীরা ভয়ে কাঁপতে কাঁপতে ফলাকের হাত ধরে রিকশায় উঠল। ফলাক রিকশায় উঠে পিছন ফিরে দেখল সাদ মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তার সামনে ওই বখাটেগুলো কুকুরের মতো পায়ে পড়ে ক্ষমা চাইছে। কিন্তু সাদ মির্জা আজ ক্ষমা করার মুডে নেই। ফলাক ঘর গোছাচ্ছিল, ঠিক তখনই ধুলোবালির মাঝে পড়ে থাকা একটা পুরনো অ্যালবামের ভাঁজ থেকে ছবিটা বেরিয়ে এলো। ছবিটা হাতে নিতেই ফলাকের চোখ আটকে গেল। ছবিটা নিয়ে ফলাক অনেকক্ষণ ভাবল। কৌতূহল সামলাতে না পেরে সোজা চলে গেল আয়নের কাছে। আয়ান তখন নিজের রুমে ল্যাপটপে কাজ করছিল। আয়ন ভাইয়া, একটু কথা ছিল। আয়ন ল্যাপটপ থেকে মাথা তুলে হাসল। বলুন ভাবি, কী ব্যাপার? ফলাক দ্বিধা কাটিয়ে ছবিটা আয়নের দিকে এগিয়ে দিল। ভাইয়া, আমাকে সত্যি করে একটা জিনিস বলবেন? আমি ওনার অতীত সম্পর্কে জানতে চাই। এই ছবিটা, এটা কবেকার? ছবিতে দেখা যাচ্ছে জাঁকজমকপূর্ণ একটা স্টেজ, রঙিন আলোর খেলা, মাঝখানে গিটার হাতে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে এক তরুণ, পরনে কালো টি শার্ট, গলায় একটা চেন আর চোখে তীব্র চাহনি, ঠিক যেন এক অশান্ত ঝড়। এটা সাদ, কিন্তু এই সাদের সাথে ফলাকে চেনা গম্ভীর সাদের কোনো মিল নেই। এখানে সাদ প্রাণবন্ত, উদ্দাম, অদ্ভুত এক মায়ায় ঘেরা। ছবিটা দেখা মাত্রই আয়নের মুখে হাসি মিলিয়ে গেল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল, যেন স্মৃতির পাতায় কয়েক বছর পিছিয়ে গেল। আয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। আপনি এটা কোথায় পেলেন ভাবি? ভাইয়া তো এই অতীতটাকে অনেক আগেই খবর দিয়ে দিয়েছেন। আয়ন ভাইয়া, আমাকে বলুন প্লিজ, আমি জানতে চাই। তখন আমার বয়স মাত্র 16, আর ভাইয়া তখন 20-21 বছরের টকবকে যুবক। আয়ন বলতে শুরু করলো, জানেন ভাবি, ভাইয়া তখন একটা ব্যান্ডের লিড ভোকাল ছিল। ভাইয়া, আবির, ফয়সাল আর রনি, ওরা 4জন ছিল অভিন্ন হৃদয় বন্ধু।
ওই সময়টায় এই পুরো এলাকায় ওদের বিশাল দাপট ছিল। কেউ ওদের মুখের উপর কথা বলার সাহস পেত না। ভাইয়া গান যেমন পাগল করে করতো, আবার মেজাজটাও ছিল আগুনের মতো হিংস্র। কিন্তু আব্বু এগুলো একদম পছন্দ করতেন না। আয়ান ফালাকের দিকে তাকিয়ে বলতে থাকলো, বড় আব্বু ছিলেন খুব নীতিবান মানুষ। তিনি চাইতেন ভাইয়া ওনার মতো ডিসিপ্লিনড হোক। কিন্তু ভাইয়া তখন রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিল। এলাকার শাসন করত ওরা 4 বন্ধু মিলে। আব্বু যখন দেখলেন ভাইয়া কথা শুনছে না, তখন শুরু হলো চরম অশান্তি। আব্বু ভাইয়ার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করলেন। শেষমেশ ভাইয়ার পড়াশোনার আর হাত খরচের টাকা সব বন্ধ করে দিলেন। ভাইয়া তখন পরিবারের সাথে একদম দূরত্ব তৈরি করে নিয়েছিল। একগুঁয়ে জেদি আর হিংস্র হয়ে উঠেছিল ও। আয়ান থামল। ফালাক লক্ষ্য করল আয়ানের চোখে এক ধরনের বিষণ্ণতা। ছবি সেই হাসি খুশি গিটার হাতে ছেলেটা আজ কিভাবে এমন এক পাথরের মতো মানুষে পরিণত হলো, সেটা ভেবেই ফালাকের বুকের ভিতরটা হু হু করে উঠল। আয়নের কণ্ঠস্বর এবার আরও ভারী হয়ে এলো। জানালার বাহিরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল, যেন সেই বিভীষিকাময় দিনগুলো আবার তার চোখের সামনে ভেসে উঠছে। ফালাক স্তব্ধ হয়ে শুনছে। অশান্তিটা চরমে পৌঁছল যেদিন খবর এলো ভাইয়াকে অপোজিট রাজনৈতিক পার্টির লোকেরা আক্রমণ করেছে। খবরটা যখন মির্জা মঞ্জিলে পৌঁছলো, আমরা সবাই দিশেহারা। ভাইয়াকে যখন হাসপাতালে নেওয়া হলো, ও সারা শরীর রক্তে ভেজা ছিল। আম্মু সেই দৃশ্য দেখে জ্ঞান হারিয়েছিলেন। তারপর বেশ কয়েকদিন আম্মুর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। ফালাক নিজের অজান্তেই শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। আয়ান বলতে থাকলো, হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে ফিরে ভাইয়া উন্মাদ হয়ে উঠল। প্রতিশোধের নেশায় ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সোজা গিয়েছিল ওই লোকেদের মারতে, কিন্তু গিয়ে শোনে যাকে ও খুঁজছে সে আগেই মারা গেছে। আর ঠিক এই সুযোগটাই নিল ওর শত্রুরা। সেই মার্ডার কেসে ভাইয়াকে অ্যাকুয়েস্ট করা হলো। আসলে ওটা ছিল একটা বিশাল ট্রাপ। ভাইয়াকে ফাঁসানোর জন্যই সব সাজানো হয়েছিল। আয়নের চোখ দুটো তখন লাল হয়ে গেছে। আব্বু ভেঙে পড়লেন। মির্জা পরিবারের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে দেখে তিনি ভাইয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলেন। কথা বলা তো দূর, ভাইয়ার ছায়াও তিনি সহ্য করতে পারতেন না। আব্বুর ঘৃণা আর পরিবারের অবজ্ঞা ভাইয়াকে আরও জেদি আর হিংস্র করে তুলল। নিজের ভিতর একটা দেয়াল তুলে নিল। আর সেই একাকিত্ব থেকে বাঁচার জন্য ও ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গেল। দিনের পর দিন ভাইয়ার রুমে নিজেকে বন্দি করে রাখত। কারোর সাথে কথা বলতো না, শুধু নেশার ঘোরে পড়ে থাকতো। বড় আব্বু ভাবলেন ভাইয়া শেষ হয়ে গেছে। আয়নের কথাগুলো যেন ফালাকের কানে বিঁধছিল। আয়ান একটু থামলো, তারপর আবারও বলতে শুরু করলো, ভাইয়া বাড়ির পরিস্থিতি তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভাইয়াকে এখানে রাখা মানেই ছিল ওর মৃত্যু পরোয়ানা। পুলিশি ঝামেলা আর ড্রাগসের সেই অন্ধকার জগৎ থেকে ওকে বের করার জন্য আম্মু আব্বুকে রাজি করালেন। শেষে আম্মু, মেজো চাচ্চু আর ছোটো চাচ্চু মিলে একরকম জোর করে ভাইয়াকে লন্ডনে পাঠিয়ে দিলেন। ভাইয়া যাওয়ার সময় একটা কথাই বলে গিয়েছিল, মির্জা মঞ্জিলের সাদ আজ মরে গেল, ফিরলে অন্য কেউ ফিরবে। লন্ডনে গিয়ে নিজের জীবনটা পুরোপুরি বদলে ফেলেছে। প্রথম কয়েক বছর আমাদের কারোর সাথেই যোগাযোগ করেনি। নিজের পড়াশুনো শেষ করেছে। ওই 10 বছরে নিজেকে একদম পাথর বানিয়ে ফেলেছে। ভিতরের গান, গিটার, আবেগ সব বরফে জমাট বেঁধে গেছে। আয়নের গলাটা এবার ধরে এলো। আয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ফালাকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া জেদ ধরেছিল আর কখনো এদেশে ফিরবে না। 10টা বছরও একা কাটিয়েছে, আমাদের কারো ছায়াও মারায়নি। শেষে আম্মু উপায় না দেখে নিজের চরম অসুস্থতার কথা বলে মিথ্যা নাটক করে ব্ল্যাকমেল করলেন। মা তো সন্তানের জন্য এটুকু ছলনা না করলে হয়তো ভাইয়াকে আর কোনোদিনও দেখাই যেত না। আম্মুর কথা শুনে ভাইয়া সব ফেলে দেশে ফিরে এলো। আয়ন ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, 10 বছর পর যখন ভাইয়া ফিরে এলো, আমরা কেউ ওকে চিনতে পারিনি। এখনও কাউকেই নিজের খুব কাছে আসতে দেয় না, পাছে আবার কেউ ওকে ভেঙে দিয়ে যায়। আয়ন একটু থামলো। ফালাকের মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। আয়ন আবারও বলতে শুরু করলো,
ভাইয়া ফেরার পর বাড়িতে একটা অস্থিরতা কাজ করছিল। আয়নের কথাগুলো শুনে ফালাক যেন এক অজানা ঘোরের মধ্যে চলে গেল। তার চোখের সামনে আজ সাদের পুরো জীবনটা একটা সিনেমার মতো ভেসে উঠছে। আয়ন বলতে থাকলো, জেনে রাখুন ভাবি, ভাইয়া কখনো হার মানতে শেখেনি। লন্ডন থেকে ফেরার পর সবাই ভেবেছিল ও হয়তো বদলে গেছে, শান্ত হয়ে গেছে, কিন্তু ওর রক্তে তো সতেজ। যখন এলাকায় ফিরল দেখল পুরনো শত্রুরা এখনও ডালপালা মেলে বসে আছে। ভাইয়া তখন আর চুপ থাকেনি। আয়ন একটু ম্লান হাসলো। ভাইয়া সেই পুরনো দাপট আবার ফিরিয়ে আনলো। চেয়েছিল সবাইকে বুঝিয়ে দিতে যে সাদ মির্জা ফুরিয়ে যায়নি। ফালাক বুঝতে পারলো কেন সেদিন রাস্তায় ওই বখাটেগুলো সাদের নাম শুনেই কুঁকড়ে গিয়েছিল। এরপর সবাই ভাবলো ভাইয়াকে একটা নিয়মের মধ্যে বাঁধতে হবে, না হলে আবারও হারিয়ে যাবে। ঠিক তখনই মেজো চাচুরা মিলে ঠিক করলেন ভাইয়াকে বিয়ে দিবেন। আর তখনই ভাইয়ের জীবনে এলো উর্মিলা ভাবি। উর্মিলার নামটা শুনতেই ফলাকের বুকের ভিতরটা যেন একটা মোচড় দিয়ে উঠল। সে তো জানে সাদের জীবনে এই প্রথম বিয়ের কথা, কিন্তু উর্মিলার কথা কেন কখনো ওর সামনে খোলাসা করেনি। আয়ন ইতস্তত করে বলতে থাকলো, উর্মিলা ভাবি ছিলেন খুব সুন্দরী আর আধুনিকা। ভাইয়া শুরুতে একদম রাজি ছিল না, কিন্তু আম্মুর কান্নাকাটি আর অসুস্থতার কাছে হার মানল। ভাইয়া আর উর্মিলা ভাবির বিয়েটা হলো খুব ধুমধাম করে। ভাইয়া তখন ভাবিকেও ভালোবাসতে শুরু করেছিল। পাথরের মতো মানুষটা আবারও একটু একটু করে হাসতে শিখছিল। কিন্তু আয়ন থেমে গেল। ফলাক রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো, কিন্তু কি আয়ন ভাইয়া, তারপর কি হয়েছিল? আয়ন ফলাকের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, উর্মিলা ভাবি ভাইয়াকে বুঝতে পারেনি। ভাইয়ের উগ্র মেজাজটা তিনি মেনে নিতে পারেননি। তাদের সম্পর্কের মাঝে এমন কিছু ঘটে গেল যা ভাইয়াকে আবার সেই 10 বছর আগে চেয়েও ভয়াবহ এক অন্ধকারে ঠেলে দিল। ওই বিচ্ছেদটাই ভাইয়াকে আজকের এই জলজ্যান্ত পাথরে পরিণত করেছে ভাবি। ফলাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এমন একজনের জায়গায় এসেছে যার স্মৃতি সাদের জন্য এক বিষাক্ত ক্ষত।